ব্যস্ত ভঙ্গিতে বিছানার ওপর রাখা কাপড়গুলো ভাঁজ করছেন আর পরীকে ইচ্ছে মতো গালাগালি করছেন আঞ্জুমানারা। এই মেয়েটাকে নিয়ে আর পারছি না আমি। এত বড় ধামড়ে মেয়ে হয়ে গেল, তবুও নিজের ঘর গোছানো শিখতে পারলো না। সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবুও বাসায় ফেরার নাম নিচ্ছে না। কোথায় গেছে কে জানে। পরীর রূপটা গোছগাছ করে রাগান্বিত হয়ে ছেলের নাম ধরে ডাকতে ডাকতে ছেলের রুমের দিকে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন আঞ্জুমানারা। অয়নের রুমে ঢুকতেই দেখতেন অয়ন ফোন ঘাটছে। অয়ন, অয়ন, তুই এখনো ফোন ঘাটছিস? বলি, তোর বোন কোথায় গেছে সে খেয়াল আছে তোর? ও মা, বিরক্ত করো না তো, একটু কাজ করতে দাও আমায়। পরি বন্ধুদের সাথে ঘুরতে গেছে, আমাকে বলেই তো গেল ঠিক সময় মতো ফিরে আসবে। ছেলের কথা শুনে আঞ্জুমানারা আরো বেশি রেগে গেলেন। জানি তো, তোকে তো বলেই যাবে। তোর সাপোর্ট ছাড়াও সাহস পাবে কোথা থেকে? এই তোর লাইফ পেয়ে পেয়ে মেয়েটা বিগড়ে যাচ্ছে। অয়ন ফোনটা সেন্টার টেবিলে রেখে উঠে এসে মুচকি হেসে আঞ্জুমান আনার কাঁধে দু হাত রাখল। মা, তুমি এভাবে বলো না, পরি তো আমার একটা মাত্র বোন। আমি আর তুমি ছাড়া পরির কে আছে বলো? এই বয়সে যদি বন্ধুদের সাথে আড্ডা না দেয় তো কখন দিবে তুমি বলো? আঞ্জুমানারা অয়নের কথায় কপট রাগ দেখিয়ে দাঁত মুখ খিচিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। আঞ্জুমানারা চলে যেতেই অয়ন ফোনটা হাতে নিয়ে পরির নাম্বারে ডায়াল করল। পরি ফোন রিসিভ করে হাসতে হাসতে বলল, আমার সুইটি সুইটি ব্রাদার্স, আমার সৎমা কি খুব রেগে আছে নাকি আমার উপর? পরি, ফাজলামো বন্ধ কর। শুধু মা নয়, আমিও রেগে আছি তোর ওপর। সন্ধ্যা হয়ে যাচ্ছে, কোথায় আছিস তুই? দ্রুত বাসায় চলে আয়। মায়ের বকুনি থেকে রক্ষা পেতে চাইলে মাগরিবের আজানের আগে বাসায় আসিস। অয়ন রেগে রেগেই পরীকে কথাগুলো বলল। কথা শেষ করে অয়ন ফোনটা কেটে দিল। পরি একা একা বিড়বিড় করতে লাগলো, এই রে, আমার ভাইও আমার উপর রেগে গেছে। আজ মায়ের হাতের বকা খাওয়া থেকে ভাইয়াও আমাকে রক্ষা করবে না। অর্থি অর্ণা, তোরা থাক, আমায় এক্ষুনি বাসা যেতে হবে। পরি ওর বন্ধুদেরকে কথাগুলো বলে টেবিল থেকে পার্সটা হাতে নিয়ে দৌড়ে রেস্টুরেন্টের বাইরে চলে এলো। তিনজনে একসাথে লাচ্ছি খেতে এসেছে রেস্টুরেন্টে। পরি দৌড়ে চলে যেতেই অর্থি বলল, যা বাবা, এর আবার হঠাৎ কি হলো? দৌড়ে পালালো মনে হচ্ছে। অর্থের কথা শুনে অর্ণা অট্ট হাসি দিল। আর বলিস না অর্থে, আন্টি মনে হয় রেগে গেছে ওর উপর। পরীকে খুব শাসনে রাখে। পরী তো মাঝে মাঝে দুষ্টুমি করে বলে আন্টি নাকি ওর সৎমা। কথাগুলো বলে দুজনেই একসাথে হেসে দিল। এদিকে পরি রিস্কার জন্য দাঁড়িয়ে রয়েছে। বারবার ঘড়ির দিকে চেয়ে দেখছে কত বাজে। থাক, একটা রিক্সাও তো পাচ্ছি না। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় আজ রিক্সা পাবো না। কপাল খারাপ হলে যা হয় আর কি। পরি ডান হাত দিয়ে নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বলল কথাটা। এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। 1 কিলো রাস্তা বেশি দূরে নয়, দৌড়ে গেলেও শেষ হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। পা থেকে জুতা খুলে হাতে নিল পরি। খুব দ্রুত দৌড়াতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। তার একটাই লক্ষ্য, যে করি হোক মাগরিবের আজানের আগেই বাসায় পৌঁছতে হবে, না হলে আজ আর রক্ষে থাকবে না। প্রাণপণভাবে দৌড়ে শেষমেশ বাসার কাছে চলে আসলো। গেটের কাছে দাঁড়িয়ে কয়েকটি দীর্ঘশ্বাস ছাড়ল। দুর্য রিক্সা থেকে নেমে তার প্রিয় লাল গোলাপ ফুলের টব হাতে নিয়ে খুশি মনে গুটি গুটি পায়ে হেঁটে বাসায় যাচ্ছিল। ঠিক তখনই পরীর দৌড়ে গেট দিয়ে ঢুকতেই ধাক্কা খেয়ে পড়ে গেল। পরীর হাত থেকে ফোন আর পার্স নিচে পড়ে ছড়িয়ে ছিটিয়ে গেল। আর দুর্যের হাত থেকে সদ্য কেনা লাল গোলাপের টবটা নিচে পড়ে ভেঙে গেল। ও মারে, আমার কোমরটা বুঝি ভেঙেই গেল। কানার চামচা কানা, চোখে দেখতে পাস না? মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছা করে। কথাগুলো পরি রেগে মেগেই বলল। ধাক্কা লেগে সদ্য কেনা গোলাপের টবটা পড়ে ভেঙে যেতেই দুর্যের রাগ হলো। তবু কেউ পড়ে গেছে দেখে দুর্য মানবতার খাতিরে এগিয়ে আসলো পরীকে তুলতে। কিন্তু পরীর কথা শুনে দুর্য আরো বেশি রেগে গেল। একটা আঙুল উঁচিয়ে বলল, হে ইউ, তোমার সাহস কি করে হয় আমাকে কানার চামচা বলার? নিজেই তো চোরের মতো দৌড়ে পালাচ্ছিলে। ভেবেছিলাম তোমাকে সরি বলবো, কিন্তু তুমি যে পাজি মেয়ে, তোমাকে সরি না বলে আরেকটা ধাক্কা মেরে ফেলে দেওয়া উচিত। ইডিয়েট একটা। দুর্য কথাটা বলে গোলাপের চারাটা হাতে তুলে নিয়ে চলে যাচ্ছিল।
পরি রেগে তুর্যকে যা নয় তাই বলল। আমি ইডিয়েট না, তুই ইডিয়েট। তোর 28 গোষ্ঠী ইডিয়েট, ফালতু ছেলে একটা। বাবা মনে হয় ভদ্রতা শেখায়নি, দেখছে কেউ পড়ে গেছে, সাহায্য না করে চলে যাচ্ছে। দেখো। তুর্য পরীর কথা শুনে রেগে গিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে পরীর কাছে ধেয়ে এলো। এই কি বলে তুমি? সাহায্য মাই ফুট। আমার বাবা মা ভদ্রতা শেখায়নি মানেটা কি? হ্যাঁ, আরে ভদ্রতার অভাব তো তোমার। অপরিচিত কারোর সাথে কিভাবে কথা বলতে হয় তাও তো জানো না দেখছি। অসভ্য মেয়ে, চোরের মতো দৌড়ে আমার সদ্য কেনা গোলাপ ফুলের টপটাই ভেঙে দিল। ইচ্ছে তো করছে তোমাকে ধাক্কা দিয়ে গেটের বাইরে ফেলে দিয়ে আসতে। কথাগুলো রেগে মেগে বলে গোলাপ ফুলের চারাটা হাতে নিয়ে বাসার পথে যাওয়া ধরল তুর্য। এদিকে পরি তুর্যকে গালাগালি করে 28 গোষ্ঠী উদ্ধার করতে করতে এক হাতে ফোন আর পার্স কুড়িয়ে আস্তে আস্তে উঠে অন্য হাত দিয়ে কোমরটা ধরে চুপি চুপি লিফটের কাছে এলো। তুর্য লিফটের জন্য অপেক্ষা করছে। একই বিল্ডিং এর 5 নম্বর ফ্ল্যাটটা পরিদের আর 8 নম্বর ফ্ল্যাটটা তুর্যদের। লিফট খুলতেই তুর্য লিফটে ঢুকে 8 নম্বর বাটন প্রেস করে আটকে দিতে গেল। পরে তুর্যের দিকে চেয়ে দাঁত মুখ খিচিয়ে দ্রুত পায়ে ঢুকে গেল লিফটে। 5 নম্বর বাটন প্রেস করতেই তুর্য একে একে সব বাটনগুলো প্রেস করে রাখলো। পরে তো তুর্যের এমন কাণ্ড দেখে রেগে আগুন হয়ে গেল। পরে বিড়বিড় করে বলল, মাগরিবের আজানের আগে বাসায় না গেলে মা গালাগালি দিয়ে আজ আমায় আস্ত রাখবে না। সেই টেনশনে মরছি আমি, আর কোথা থেকে একটা উটকো লোক এসে ঝামেলা পাকাচ্ছে। উফ, অসহ্য। তুর্য পরীর বিড়বিড় করে বলা কথাগুলো শুনে মনে মনে অদ্য হাসি দিল। আমার প্রিয় ফুলের টপটা ভেঙে দিয়েছো তুমি, এবার দেখো আমি কি করি। 5 নম্বর ফ্ল্যাটে তোমাকে মাগরিবের আজানের আগে ঢুকতে দিচ্ছি না। কথাগুলো তুর্য মনে মনে বলল। এক এক তলায় গিয়ে লিফট থেমে যাচ্ছে দেখে পরে লিফটের ভেতরে তুর্যের দিকে চেয়ে রাগে গসগস করছে আর তুর্য মিটি মিটি হাসছে। 5 নম্বর ফ্ল্যাটে লিফট থাকতেই পরে বের হতে গেলে তুর্য পেছন থেকে পরীর হাত ধরে হ্যাঁচকা টান নিল। পরীর টাল সামলাতে না পেরে তুর্যের বুকে এসে পড়ল। 5 নম্বর ফ্ল্যাটের লিফট বন্ধ হয়ে উপরে উঠতে লাগলো। তুর্য পরীকে ছেড়ে দিল। পরে নিজেকে সামনে নিয়ে দূরে সরে দাঁড়িয়ে রাগে গসগস করে একটা আঙুল উঁচিয়ে তুর্যকে বলল, আর ইউ ম্যাড? 5 নম্বর ফ্ল্যাট ছাড়িয়ে গেল, কেন করলেন এটা? আপনি জানেন আমায় এখন কতগুলো বকা খেতে হবে মায়ের কাছে? তুর্য পরীর কথা শুনে অট্ট হাসি দিল। বকা খাবার জন্যই তো তোমায় আটকে দিলাম। আমার প্রিয় ফুলের টপ ভেঙেছো, তোমায় তো এমনি এমনি ছেড়ে দিব না, আটকে দিয়েছি, বেশ করেছি। কথা বলতে বলতে লিফট 8 নম্বর ফ্ল্যাটে এসে খুলে গেল। তুর্য অট্ট হাসি দিয়ে বেরিয়ে গেল। পরে তুর্যের পিছু পিছু তড়িঘড়ি করে লিফট থেকে বেরিয়ে এলো। তুর্য পেছনে ঘাড় ঘুরিয়ে পরীকে দেখতে পেয়ে ভ্রু কুঁচকে তাকালো। পরি তুর্যের দিকে রাগের লুক নিয়ে চেয়ে মুখ ভেঙচি কেটে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। আজ আমায় মায়ের বকা শুনতে হবে তোর জন্য। তোর গোলাপ গাছ যদি আমি উপরে না দিয়েছি তো আমার শান্তি হবেই না। তুর্য পরীর এমন কাণ্ড দেখে অবাক হয়ে গেল। কি হলো এটা? লিফট রেখে সিঁড়ি বেয়ে নেমে গেল কেন? নিশ্চয়ই লিফটে একা থাকতে ভয় পায়। তুর্য গুটি গুটি পায়ে হেঁটে বাসায় ঢুকে গেল। গোলাপ ফুলের চারাটা একটা নতুন টবে পুঁতে দ্রুত পায়ে হেঁটে টবটা ছাদের একটা কর্নারে রেখে আসলো। রাগে ফুসতে ফুসতে বাসায় ঢুকলো পরে। জুতাটা ছুঁড়ে ফেলে দিল ডাইনিংয়ে। আঞ্জুমা আরা পরীর গায়ে ধুলোবালি লাগতে দেখে পরীকে কিছু বলতে যাবেন তার আগে পরী ফ্রিজ খুলে পানির পট বের করে ঢক ঢক করে পানি খেয়ে পুরো পানির পট খালি করে দিল। আঞ্জুমানারা মেয়ের এমন রাগ দেখে আর কিছু বললেন না। পরে পানি খেয়ে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আমাকে হ্যারাস করা? এই পরীকে আমাকে হ্যারাস করানোর ঝাল তোমায় বোঝাবো মিস্টার। শুধু শুধু কষ্ট করে সিঁড়ি ভেঙে নামতে হলো আমায়। সে তো করছে বেটার মাথাটা ফাটিয়ে দিতে। রাতে খাবার টেবিলে মুখ গোমরা করে বসে আছে পরি। মনে মনে ফোন দিয়ে আনতে ব্যস্ত সে। ছেলেটা কে? ওকে তো আগে কখনো দেখিনি। আমাদের বিল্ডিং এ নতুন মনে হয়, কিন্তু ছেলেটার বিষয়ে তো আমি কিছুই জানি না। তাহলে আমাকে হ্যারাস করানোর মজা বোঝাবো কি করে? কথাগুলো মনে মনে ভাবছে পরি। আঞ্জুমানারা পরির দিকে চেয়ে দেখলেন পরি গভীর চিন্তায় মগ্ন হয়ে প্লেটে একটা আঙুল দিয়ে খাবার নাড়াচাড়া করছে। পরীকে ডাক দিয়ে পরি মায়ের দিকে চেয়ে রইল। আঞ্জুমানারা মেয়ের দিকে চেয়ে
উষু কোচকে বললেন, পরি, তোর মতলবটা কি বলতো আমায়? বাসায় আসলি জামা কাপড়ের ধুলোবালি লাগিয়ে, দেখলাম প্রচন্ড রেগেও ছিলিস। বলছি, কার এত সর্বনাশ করার জন্য মতলব করছিস? আঞ্জুমান আরার কথা শুনে পরীর চোখ দুটো গোল গোল করে মায়ের দিকে তাকালো। অয়ন খাবার খেতে খেতে এক পলক মায়ের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে পরীর দিকে চেয়ে মৃদু হাসলো। ভাইয়া, দেখেছো তুমি? কোথায় জিজ্ঞেস করবে তোর জামা কাপড়ে ধুলোবালি লাগলো কি করে, বাইরে কোনো সমস্যা হয়েছিল নাকি, সেটা না করে আমি কারো সর্বনাশ করতে চাইছি নাকি সেটা জিজ্ঞেস করছো। কথাগুলো পরে অয়নের মুখের দিকে চেয়ে বলল, তারপর আঞ্জুমান আরার মুখের দিকে চেয়ে চোখ দুটো গোল করে বলল, মা, তুমি সত্যি আমার আপন মা তো? আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তুমি আমাকে কুড়িয়ে পাওনি তো। আই মিন, আমি তোমার নিজের মেয়ে তো। অয়ন পরীর কথা শুনে অট্ট হাসি দিল। আঞ্জুমান আরা অয়নের দিকে চেয়ে চোখ রাঙানি দিলে অয়ন হাসি থামিয়ে চুপ হয়ে গেল। পরীর দিকে চেয়ে চোখ রাঙিয়ে বললেন, শুরু হয়ে গেল তোর উল্টাপাল্টা কথাবার্তা। আমি তো তোকে পেতে ধরেছি, তাই আমি তোর প্রতিটি রক্তবিন্দু, এমনকি তোর প্রতিটি নিঃশ্বাসের আমি বুঝতে পারি তোর মাথার ভিতর কি চলছে। এই যে তুই এখানে চুপচাপ বসে আছিস, এটা তো তুই ভালো মানুষের রূপ ধরে বসে আছিস। তোর মাথার ভিতর প্লেন চলছে, আমি জানি না ভেবেছিস? সব জানি আমি, তাই বলছি মনে মনে যা ভাবছিস তা ভুলেও করার চেষ্টা করবি না। পরী আঞ্জুমান আরার কথা শুনে মুচকি হেসে অয়নের মুখের দিকে চেয়ে বলল, ভাইয়া, শুনলে তুমি মা আমায় কি বললো? আমি কি এমনি এমনি কথাটা বলি? সত্যি সত্যি মা আমার সৎ মা। আঞ্জুমান আরা মেয়ের এমন কথা শুনে কপট রাগ দেখিয়ে খাবার টেবিলে বসে পড়লেন। পরী খাবার খেয়ে রুমে চলে যেতেই অয়ন মৃদু হেসে আঞ্জুমান আরাকে বললেন, মা, তুমি তো জানোই পরি খুব দুষ্টু। ওর কথায় রাগ করছো কেন তুমি? আমার তো মনে হয় আমি খুব ভাগ্যবান পরির মতো এমন দুষ্টু একটা মিষ্টি বোন পেয়ে। আর তাছাড়া আমার তো ভালোই লাগে পরির এমন বাচ্চামি স্বভাবগুলো। অয়নের কথাগুলো শুনে আঞ্জুমান আরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে থালা বাসন গোছাতে গোছাতে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, অয়ন, পরি বড় হচ্ছে, উচ্চ মাধ্যমিক শেষ করে কলেজেও চলে গেল। তোর তো বাবা বেঁচে নেই যে পরির বিয়ের কথা ভাববে। যা ভাবার তোকেই ভাবতে হবে। ও যদি এখনো এমন দুরন্তপনা স্বভাবের থেকে যায়, তাহলে কে বিয়ে করবে ওকে? আমি বলি কি, তুই একটা ভালো পাত্র খুঁজে পরির বিয়ে দিয়ে দে। তোরও তো বয়স কম হলো না। মায়ের কথা শুনে অয়ন চেয়ার ছেড়ে উঠে এসে আঞ্জুমান আরার কাঁধে দু হাত রেখে মৃদু হেসে বলল, মা, তুমি পরির বিয়ে নিয়ে একদম ভাববে না। আমি চাই আমার বোন যেমন দুরন্তপনার স্বভাবের আছে এমনই থাক। যে ছেলে ওর দুরন্তপনার স্বভাবটাকে ভালোবেসে গ্রহণ করতে পারবে, আমি নির্দ্বিধায় তার হাতে আমার বোনকে তুলে দিব। পরীর রুম থেকে পানির পট হাতে নিয়ে ডাইনিংয়ে আসছিল পানি নেয়ার জন্য। অয়নের বলা লাস্ট কথাগুলো শুনে পরীর রাগী লোক নিয়ে দুজনের কাছে এগিয়ে এলো। অয়ন পরীকে দেখে মাকে ছেড়ে পরীর দিকে চেয়ে মৃদু হাসল। পরী অয়নের মুখের দিকে চেয়ে ভ্রু কুঁচকে বলল, আমাকে বাদ রেখে কি প্ল্যান করছিলে তোমরা? নিশ্চয়ই আমার বিয়ের প্ল্যান। ভাইয়া, আমি এখন বিয়ে করব না বলে দিলাম। আগে তোমার বিয়ে দেব, তারপর আমার কথা ভাববো। তার আগে ভুলেও যদি আমার বিয়ে দিয়ে বিদায় করার প্ল্যান করো, তাহলে তোমাদের প্ল্যান বানচাল করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। পরী কথাগুলো বলে পানির পটে পানি ভর্তি করে নিয়ে মুখ ভেঙচি কেটে রুমে চলে গেল। পরী চলে যেতে অয়ন অট্ট হাসি দিল। মা, তোমার এই মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। শুনলে না কি বলে গেল? বিয়ে ভাঙতে ওর 2 মিনিট সময়ও লাগবে না। অয়ন মৃদু হেসে রুমে চলে গেল। আঞ্জুমান আরা কিছু সময় গভীর চিন্তায় মগ্ন হলেন। অয়নের বয়স তো কম হলো না, আগে অয়নকেই বিয়ে দিতে হবে। আমি কাল থেকে মেয়ে দেখার ব্যবস্থা করব। মেয়ে পছন্দ করার দায়িত্বটা পরীকে দিব। যাই, পরীর সাথে এ ব্যাপারে একটু কথা বলে আসি। ডাইনিং থেকে সবকিছু গুছিয়ে কিচেনে রেখে হাত মুছতে মুছতে পরীর রুমের দিকে পা বাড়ালেন। আঞ্জুমান আরা পরীকে দেখলেন শুয়ে ফোন ঘাটছে। আঞ্জুমান আরা বেডে পা ঝুলিয়ে বসতে পরী ফোনটা সেন্টার টেবিলে রেখে উঠে বসল। মায়ের মুখের দিকে চেয়ে মৃদু হেসে বললাম, মা, তুমি হঠাৎ আমার রুমে? কিছু কি বলবে আমায়? বলার জন্যই তো এসেছি। শোন না, বলছি কি, তোর চেনা জানা ভালো কোনো মেয়ে আছে নাকি? তোর ভাইয়ার বিয়ে দিতে হবে তো। ওর তো কোনো ক্ষমতাই নেই একটা মেয়ে পটাবার।
কিছু বললেই তো বলে মা আমার সময় কম, ওসব ঝামেলা আমার দ্বারা হবে না। পরি আঞ্জুমান আরার কথা শুনে অত হাসি দিল। হাসির শব্দে আঞ্জুমান আরা মেয়ের দিকে ভ্রু কুঁচকে চেয়ে রইলেন। পরি হাসি থামিয়ে গলাটা খ্যাক করে পরিষ্কার করে বলল, মা, আমাদের বিল্ডিং এর 3 তলায় অথৈ আপু আছে না, ওই আপুটা মনে হয় ভাইয়াকে খুব পছন্দ করে। আমি যেদিন ভাইয়ের সাথে বের হই সেদিনই দেখি ব্যালকনির গ্রিল ধরে ভাইয়ার দিকে চেয়ে থাকে। আমার কি মনে হয় জানো তো, তোমার ছেলেও মনে হয় অথৈ আপুকে একটু একটু পছন্দ করে, কিন্তু বলতে পারে না। আঞ্জুমান আরা মেয়ের কথা শুনে হাস্যোজ্জ্বল মুখ করে পরীকে বললেন, এই পরে শোন না, অথৈকে না আমার বেশ লাগে। কত শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, ভারী মিষ্টি দেখতে। এমন মেয়ে তো ঘরের লক্ষ্মী। বলছি শোন না, আগামীকাল আমি আর তুই অথৈদের বাসায় যাব বিয়ের প্রস্তাব নিয়ে, কেমন? এখন তুই ঘুমিয়ে পড়। আঞ্জুমান আরা মৃদু হেসে মেয়ের রুম থেকে বেরিয়ে পরীর রুমের দরজা টেনে নিজের রুমে চলে গেলেন। পরী মায়ের খুশি দেখে মৃদু হেসে শুয়ে পড়ল। পরদিন সকালে পরীর কলেজে যাবার আগেই অয়ন ব্যস্ততার জন্য পরীকে রেখে গাড়ি নিয়ে অফিসে চলে গেল। পরী কলেজে যাবার জন্য রেডি হয়ে হালকা নাস্তা করে বেরিয়ে পড়ল। লিফটের জন্য ওয়েট করছিল। লিফটে ঢুকতেই দুর্যোগকে দেখতে পেল। লিফটে কয়েকজন লোক থাকায় দুর্যোগকে কিছু বলতে পারল না। দুর্যোগ চোখে চোখ পড়তেই পরী এমন রাগান্বিত দৃষ্টিতে চেয়ে রইল যেন দুর্যোগকে এখনই ভস্ম করে দেবে। দুর্য পরীর দিকে চেয়ে মিটিমিটি হাসে। লিফট থেকে বেরিয়ে দুর্য নিজের গাড়ি করে কলেজে চলে গেল। পরী রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। তোরসা লিফট মিস করে গেছে দেখে দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। দ্রুত গতিতে গেটের কাছে আসতেই দুর্য গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তোরসা দুহাত কোমরে রেখে বিড়বিড় করতে করতে বলল, ও শিট, ভাইয়া আমাকে রেখেই চলে গেল। পরীকে পাশে দেখতে পেয়ে এগিয়ে গেলাম। হাই, আমি তোরসা। পরী মেয়েলি কণ্ঠ শুনে পাশে তাকিয়ে তোরসাকে দেখতে পেল। হাই, আমি পড়ি। কোথায় যাচ্ছ তুমি? এখানে কোথায় থাকো? আমি কলেজ যাচ্ছি। এই বিল্ডিং এর 8 নাম্বার ফ্ল্যাটে থাকি আমি। তুমি কোথায় থাকো? কোথায় যাও তুমি? দুজনে পরিচয় পর্ব শেষ করলো। দুজনেই এক কলেজে একই বর্ষের ছাত্রী। পরী তোরসাকে বলল, ও আচ্ছা, ভালোই হলো, প্রতিদিন কলেজে যাবার সঙ্গী হলো। আর হ্যাঁ, আমরা যখন এক কলেজ এক বর্ষের ছাত্রী, সুতরাং দুজন দুজনকে তুই করে বলবো, ঠিক আছে? তোরসা পরীর কথা শুনে মৃদু হেসে বলল, ঠিক আছে। আজ 3 দিন হলো এখানে এসেছি। খুব বোরিং লাগতো। তোকে পেয়ে ভালোই হলো। আমার বোরিং সময়টা ঘুচে গেল। এখন থেকে আমরা দুজন বেস্ট হলাম। কথা বলতে বলতে একটা রিক্সা এগিয়ে এসে থামলো ওদের কাছে। পরী মৃদু হেসে তোরসাকে উদ্দেশ্য করে বলল, হয়েছে, আর বলতে হবে না। যখন বোরিং লাগবে 5 নম্বর ফ্ল্যাটে চলে আসবে, তখন রিক্সায় ওঠ। কলেজেতে লেট হয়ে যাচ্ছে তো। দুজনে মৃদু হেসে রিক্সায় উঠল। কলেজে গিয়ে রিক্সা থেকে নেমে দুজনেই ক্লাসে চলে গেল। অনা অর্থের সাথে তোরসাকে পরিচয় করিয়ে দিল পরী। ক্লাসে বসে তোরসা দুজনকে টেক্সট পাঠিয়ে দিল, ভাইয়া, আসার সময় একা চলে এসেছো, কিছু বলিনি। যাবার সময় যদি সাথে না নিয়ে যাও তাহলে তোমার সাথে কথা বলবো না, এই বলে দিলাম। গেটে দাঁড়িয়ে অপেক্ষা করবা। ক্লাস শেষে দুজনেই বেরিয়ে আসলো। দুর্য তোরসার টেক্সট পেয়ে ক্লাস শেষ করে গেটের কাছে গাড়ির ভেতর বসে রইল। পরে রিক্সার জন্য দাঁড়াতেই তোরসা হাত ধরে টেনে নিয়ে এলো। রিক্সা ডাকতে হবে না, আমার ভাইয়া গাড়ি নিয়ে ওয়েট করছে আমাদের জন্য। এখন দ্রুত চল তো আমার সাথে। দুজনে দ্রুত পায়ে হেঁটে গাড়ির কাছে আসলো। তুর্য গাড়ির ভেতর ড্রাইভিং সিটে বসে আছে। তোরসা পরীকে নিয়ে পেছনের সিটে উঠে বসলো। তোরসা, পেছনে গেলি কেন? সামনে আয় বলতেই লুকিং গ্লাসে পরীকে দেখে রাগ হলো আমার। এই মেয়েটা এখানে কেন তোরসা? পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে পরী সামনে তাকিয়ে তুর্যকে দেখে রাগীর রূপ নিয়ে তুর্যের দিকে চেয়ে রইল। ওহ সরি ভাইয়া, ও হচ্ছে পরি, আমার বেস্ট। আমাদের বিল্ডিং এর 5 নাম্বার ফ্ল্যাটে থাকে পরি। ওটা আমার ভাইয়া তুর্য। পরে তোরসার কথা শুনে ঠোঁট দুটো প্রসারিত করে জোর করে হাসার চেষ্টা করল। তুর্য রাগীর লুক নিয়ে তোরসাকে বলল, আমাকে কি তোদের ড্রাইভার মনে হয়? কেউ একজন সামনে চলে আয়। তোরসা পরীর দিকে তাকাতেই পরী ইশারায় যেতে বলল।
তোরসা গিয়ে সামনের সিটে বসলো। পরি পেছনে বসে মনে মনে তুর্যের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। তুর্য হঠাৎ করে রেগে গেছে দেখে তোরসা চুপচাপ বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। তুর্য ড্রাইভিং করছে আর মাঝে মাঝে লুকিং গ্লাসে চেয়ে চেয়ে পরির রাগান্বিত চেহারাটা দেখছে। পরি মনে মনে তুর্যের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে লুকিং গ্লাসে চোখ যেতেই দেখলো তুর্য ওর দিকে চেয়ে আছে। পরি রাগান্বিত চোখে তাকাতেই তুর্য চোখ রাঙানি দিল। কেউই কারো থেকে কম যায় না, মনে হচ্ছে দুজন দুজনকে চোখ দিয়ে ভস্ম করে দেবে। দুজনের এমন চোখাচোখির ঝগড়া দুজনের মধ্যেই সীমাবদ্ধ রইল। এরা দুজন যে দুজনকে সহ্য করতে পারে না, তোরসা পাশে বসে তা ঘুণাক্ষরেও টের পেল না। বাসার কাছে পৌঁছতেই পরি লুকিং গ্লাসে চেয়ে তুর্যকে দাঁত মুখ খিচিয়ে ভেঙচি কাটল। তুর্য পরির এমন ভূত দেখে গাড়ির ব্রেক কষে পেছনে তাকালো। তোরসা এমনভাবে গাড়ি থামানো দেখে চোখ দুটো গোল গোল করে তুর্যর দিকে তাকিয়ে বলল, ভাইয়া কি হলো তোমার? এমন করে গাড়ি থামালে কেন? তুর্যর কোনো রেসপন্স না পেয়ে কানের কাছে এগিয়ে চিল্লিয়ে বলল, ভাইয়া ওদিকে কি দেখো? তুর্য তোরসার এমন চিল্লানিতে দোকান চেপে ধরল। রাগে লুকিয়ে পরির দিক থেকে চোখ সরিয়ে তোরসার মুখের দিকে চেয়ে বলল, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিলিস কেন? বাসায় এসে গেছি তাই গাড়ি থামিয়েছি, যা নেমে যা, আমি গাড়িটা পার্কিং করে আসছি। তোরসা পরে দুজনে গাড়ি থেকে নেমে গেল। দুজনে গুটি গুটি পায়ে হেঁটে লিফটের কাছে যেতে তুর্য লিফটের কাছে এসে লিফটে ঢুকে গেল। তোরসা লিফটে ঢুকতেই তুর্য লিফটের দরজা আটকে দিল। তোরসা তো তুর্যের এমন কাণ্ডে অবাক হয়ে গেল। ভ্রু কুঁচকে তুর্যের মুখের দিকে চেয়ে বলল, ভাইয়া তুমি ওটা কি করলে? পরি বাইরে দাঁড়িয়ে আছো তো, তুমি পরীকে ভিতরে ঢুকতে না দিয়ে লিফট আটকে দিলা কেন? তুর্য তোরসার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, আমি কখন আটকে দিলাম? লিফট তো একাই আটকে গেল। তোর ওই বেস্টু কি হাঁটতে পারে না নাকি? দ্রুত হেঁটে না আসলে লিফটে ঢুকবে কি করে? তুর্যের কথা শুনে তোরসা হা হয়ে চেয়ে রইল তুর্যের দিকে। আর ওদিকে তো পরি তুর্যের এমন কাণ্ড দেখে লিফটের বাইরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। কাল একবার সিঁড়ি ভেঙে নেমে পায়ে ব্যথা করেছিল, তাই আজকে আর সিঁড়ি ভেঙে উঠতে চাইল না। চুপচাপ লিফটের জন্য অপেক্ষা করছে আর মনে মনে তুর্যকে হাজারটা গালি দিচ্ছে। কথা বলতে বলতে লিফট 8 তলায় এসে গেল। তুর্য প্যান্টের পকেটে হাত দিয়ে ভান করে বলল, এই রে, ফোনটা মনে হয় গাড়িতে ফেলে এসেছি। তোরসা তুই বাসা যা, আমি গাড়ি থেকে ফোনটা নিয়ে আসছি। তোরসা চলে যেতেই তুর্য লিফটের নিচে নামলো। লিফট খুলতেই পরি ভেতরে ঢুকতে গিয়ে থেমে গেল। তুর্য প্যান্টের পকেটে 2 হাত রেখে লিফটের দেয়ালে হেলান দিয়ে দুষ্টু হেসে দাঁড়িয়ে আছে। পরি লিফটে যাবে না ভেবে ঘুরতেই তুর্য হ্যাসকা টেনে পরীকে লিফটের ভিতরে ঢুকিয়ে নিল। পরি টাল সামলাতে না পেরে তুর্যের বুকে এসে পড়ল। নিজেকে তুর্যর থেকে ছাড়িয়ে নিয়ে ছিটকে দূরে সরে গেল। রাগে লুকিয়ে একটা আঙুল উঁচিয়ে তুর্যকে শাসিয়ে বলল, আর ইউ ম্যাড? মেয়েদের গায়ে টাচ করার এমন বাজে অভ্যাস কেন আপনার? এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। তুর্য পরীর কথা শুনে রাগে লুকিয়ে পরীর কাছে এগিয়ে গিয়ে একটা আঙুল উঁচিয়ে পরীর আঙুলে টাচ করে রেগে মেগে বলল, ও হ্যালো মিস ভিতুর রানী, আঙ্গুল নিচে নামিয়ে কথা বলো, নয়তো কি করে বসবো আমি নিজেও জানি না। কেউ আমার সামনে দাঁড়িয়ে আমাকে আঙ্গুল উঁচিয়ে কথা বললে আমার রাগ হয়, আমি রাগ কন্ট্রোল করতে পারি না। তাই প্রথম এবং শেষবারের মতো বলছি, নেক্সট টাইম আমার সামনে আঙ্গুল উঁচিয়ে কথা বলবে না। লিফটে একা আছে পরি, তুর্য যদি উল্টোপাল্টা কিছু করে বসে। পরি নিজের আঙুলটা নামিয়ে পেছনে হাত লুকিয়ে ভয়ে শুকনো একটা ঢোক গিলে তোতলাতে তোতলাতে বলল, কি কি করবেন আপনি? তুর্য পরির এমন তোতলানো কণ্ঠ শুনে মনে মনে বলল, ভয় পাচ্ছে মনে হয়, আর একটু ভয় দেখানো যাক। তুর্য দুষ্টু হেসে বলল, এই ফাঁকা লিফটের ভেতরে শুধু তুমি আর আমি। এখন যদি আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করি তাহলে তো কেউ কিছু জানতেই পারবে না। কথাগুলো বলে তুর্য গুটে গুটে পায়ে হেঁটে পরীর কাছে এগোতে লাগলো। আর পরি ভয়ে শুকনো ঢোক গিলে পেছাতে লাগলো। পেছাতে পেছাতে লিফটের দেয়ালে পিঠ থেকে গেল পরীর। পরি ভয়ে চোখ বন্ধ করে রইল। তুর্যের গরম নিঃশ্বাস পরীর মুখের ওপর পড়ল। পরি বুঝতে পারল তুর্য পরীর খুব কাছে রয়েছে, তাই চোখ দুটো বন্ধ করেই রইল। লিফটে একে একে 5 তলা ছাড়িয়ে 8 তলায় এসে থেমে গেল। তুর্য মৃদু হেসে
5 নম্বর বাটন প্রেস করে লিফট থেকে বেরিয়ে গেল। পরি চোখ বন্ধ করেই আছে, গরম নিঃশ্বাস মুখের উপর পড়ছে না দেখে চোখ পিট পিট করে দেখলো তুর্য কাছে নেই। চোখ পুরো খুলতেই দেখতে পেল পরি লিফটে একা, ভয়ে একটা কর্নারে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। পরি লিফটে একা ভয় পায়, ভাবতেই তুর্য দ্রুত হেঁটে এক প্রকার দৌড়ে 7 তলায় নামতেই লিফট 6 তলায় নেমে গেল। তুর্য দ্রুত 5 তলায় গিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে রইল। 5 তলায় লিফট থেমে দরজা খুলতে তুর্যকে দেখতে পেয়ে পরি রাগের মুখ নিয়ে তুর্যের দিকে এক পলক চেয়ে লিফট থেকে বেরিয়ে গেল। পরি চলে যেতেই তুর্য মৃদু হেসে লিফটে ঢুকে গেল। বাসায় এসে পরি রেগে ব্যাগ ছুঁড়ে সোফায় ফেলে দিল। পা ঝাড়ি দিতেই জুতা খুলে ছড়িয়ে ছিটিয়ে গেল। ফ্রিজ থেকে পানির পট বের করে ঢক ঢক করে পুরো পানি খেয়ে শেষ করে দিল। আঞ্জুমানারা পরির কাছে এগিয়ে এসে ভ্রু কুঁচকে বললেন, পরি, তোর কি হয়েছে বলতো? কালকে সন্ধ্যায় রেগে মেগে বাসায় আসলি, আবার আজ কলেজ থেকে আসলি তবুও রেগে মেগে, ব্যাপার কি বলতো? পরি মায়ের কথা শুনে পানির পটটা টেবিলে সজোরে রেখে বলল, আমার আর কি হবে মা? কাল থেকে একটা বাদর আমার পিছনে লেগেছে। বাদরটার জ্বালায় কোথাও কি শান্তি পাচ্ছি না আমি। বাদরটাকে তো আমি এক্ষুনি। আমার আর কি হবে মা? কাল থেকে একটা বাদর আমার পিছনে লেগেছে। বাদরটার জ্বালায় কোথাও কিও শান্তি পাচ্ছি না আমি। বাদরটাকে তো আমি এমনি এমনি ছেড়ে দেবো না। আমার পিছনে লাগার মজা আমি ঠিক বুঝিয়ে দেবো। পরি কপট রাগ দেখিয়ে দাঁত মুখ খিচিয়ে কথাগুলো বলে গটগট করে রুমে চলে গেল। আঞ্জুমানারা মেয়ের এমন কথাবার্তা শুনে অবাক হয়ে চেয়ে রইলেন পরির যাবার পথে। অট্ট হাসি দিয়ে মনে মনে বললেন, বাদর হোক আর মানুষ হোক, আমার মেয়েটাকে যে প্রচুর পরিমাণে রাগাচ্ছে এটা কি ঠিক বুঝতে পারছি, কিন্তু কে রাগাচ্ছে দেখতে হচ্ছে ব্যাপারটা। তুর্য বাসায় এসে ফোন, ওয়ালেট, প্রয়োজনীয় জিনিসগুলো সেন্টার টেবিলের ওপর রেখে তাওয়াল দিয়ে ওয়াশরুমে গিয়ে একেবারে গোসল সেরে টি শার্ট জিন্স ভালো করে কেচে ধুয়ে বের হলো। তোরসাকে ডেকে বলল টি শার্ট জিন্স ছাদে মেলে দিতে। তোরসা তুর্যর হাত থেকে টি শার্ট জিন্স নিয়ে ছাদে মেলে দিয়ে আসলো। বিকালে বাসায় বসে থাকতে বোরিং লাগছিল পরির, তাই ছাদে গেল একাকী সময় কাটাতে। কিন্তু ছাদে গিয়ে তুর্যের টি শার্ট জিন্স দেখতে পেল। কাছে এগিয়ে হাত দিয়ে ধরে ভালো করে দেখলো। এগুলো তো তোর জোর, আজকেই তো এগুলো পড়েছিল। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমাকে হ্যারাস করানোর মজা এবার বুঝবে বাছাধন। কাল থেকে খুব জ্বালিয়েছে সময়, এবার দেখ আমি কি করি। পরে দ্রুত বাসায় এসে লুকিয়ে একটা কেচি নিয়ে আবার দ্রুত ছাদে চলে গেল। ভাগ্যিস ছাদে আজ কেউ নেই, সবাই বাসার সামনে একটা খোলা মাঠ আছে, ওখানেই খেলছে। কেউ বসে আটা দিচ্ছে। পরি কেজিটা বের করে তুর্যের টি শার্টের একটা হাতা কেটে দিল, জিন্সের একটা পা কেটে 3/4 করে দিল। টি শার্ট আর জিন্স কোনো মতে ভাঁজ করে রেখে দিল। তারপর ছাদের রেলিং ধরে খিলখিল করে হাসতে লাগলো। তুর্য খোলা মাঠে বসেছিল, হঠাৎ ছাদে চোখ যেতেই দেখলো পরি রেলিং ধরে দাঁড়িয়ে একা একা হাসছে। তুর্য দ্রুত লিফটে করে ছাদে চলে এলো। পরির পেছনে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, একা একা দাঁড়িয়ে হাসছো কেন? আমাকেও বলো, আমিও তোমার সাথে তোমার আনন্দটা উপভোগ করি। কথাটা বলতে বলতে রেলিংয়ে একটা হাত রেখে পরির মুখের দিকে চেয়ে রইল। পরি তুর্যের কথা শুনে ঘাড় ঘুরিয়ে তুর্যের দিকে চেয়ে শুকনো ঢোক গিলে ঠোঁট দুটো প্রসারিত করে জোর করে হাসার চেষ্টা করল। তুর্য পরির এমন হাসি দেখে খাপড়ে গেল। ভ্রু কুঁচকে পরির মুখের দিকে চেয়ে মনে মনে বলল, কি ব্যাপার, হঠাৎ করে কি হলো এর? যে আমার সাথে রাগি লোক ছাড়া কথা বলে না, সে আমাকে দেখে হাসলো। স্ট্রেঞ্জ, সামথিং মনে হচ্ছে। পরি তুর্যের এমন ভ্যাবলা কান্তের মতো চেয়ে থাকা দেখে মনে মনে একটু সাহস সঞ্চার করে বলল, মা মনে হয় আমায় ডাকছে, এখন বাসায় না গেলে আমায় খুব বকবে। আমি যাই। হ্যাঁ। তুর্য হা করে পরির যাবার পথে চেয়ে রইল। পরির হাব ভাব কেন জানি ঠিক লাগলো না তুর্যের কাছে। পরি লিফটে নামছে আর মনে মনে অট্ট হাসি দিয়ে ভাবছে, আমার পিছে লাগা, আমাকে হ্যারাস করানো, আমাকে ভিতর রানী বলা, সব কিছুর মজা আজ দেখিয়ে দিয়েছি। এই পরি কি জিনিস বেটা তুর্য, তুই আজ হাড়ে হাড়ে টের পাবি। ফ্ল্যাটের কিছু মহিলা ছাদে কাপড় মেলে দিয়েছিল, তা নিতে আসলো। তাদের সাথে তুর্যও ছাদে এলো তুর্যের কাপড় নিতে। পরি চলে যাবার পর তুর্য গোলাপ গাছের কাছে গিয়ে ছাদের ট্যাপ থেকে
পানি তুলে গোলাপ গাছে পানি দিতে লাগলো। পরি কেচিটা হাতে নিয়ে খুশি মনে বাসায় ঢুকলো। দরজা লাগিয়ে পাশ ফিরতে আঞ্জুমানারা পরির হাতে কেচিটা দেখে ফেললেন। পরি বুঝতে পেরে কেচিটা নিজের আড়ালে লুকিয়ে চুপচাপ নিজের রুমের দিকে এগোতে লাগলো। আঞ্জুমানারাও ভ্রুকুচকে পরিকে বললেন, এই দাঁড়া, তোর হাতে কি ওটা? আমাকে দেখে কি লুকিয়ে ফেললি? দেখাই আমায়। এই, তুই কারো সর্বনাশ করে এলি তো? পরি আঞ্জুমানারার কথা শুনে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে চেয়ে শুকনো ঢোক গিলে জোর করে হাসার চেষ্টা করে বলল, হাতে কিছু নেই মা। সারাক্ষণ তোমার এটা কেন মনে হয় বলো তো? আমি কি শুধু সর্বনাশই করি, কারো ভালো করি না বুঝি? আঞ্জুমান আরা পরির কথা শুনে দাঁত মুখ খিচিয়ে মৃদু স্বরে হেসে বললেন, সে আর বলতে হবে? তুই লোকের কত ভালো করে সেটা আমার থেকে ভালো আর কে জানবে বল। যাই হোক, 2 মিনিটে রেডি হয়ে আয়। অয়ন অফিস থেকে আসার আগে অথৈদের বাসা থেকে ঘুরে আসি। মা, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। পরি রেডি হয়ে এলে আঞ্জুমানারা পরিকে নিয়ে অথৈদের বাসায় গেল। কলিং বেল বাজাতেই অথৈ এসে দরজা খুলে দিল। পরিকে দেখতে পেয়ে অথৈ মৃদু হেসে বলল, আরে পরি, তুমি এসো এসো, ভিতরে এসো। এমা, আন্টি দেখছি এসেছে। সরি আন্টি, একদম খেয়াল করিনি। কেমন আছেন আন্টি? ভেতরে ঢুকতে ঢুকতে কুশল বিনিময় পর্ব শেষ করল সবাই। আঞ্জুমানারা অথৈয়ের উদ্দেশ্যে মৃদু হেসে বললেন, তোর মা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আসলে তোমার মায়ের সাথে আমার একটু কথা ছিল, তাই এসেছিলাম আর কি। মা মা তো মাত্র এর ছাদে গেল কাপড় তুলতে। আপনারা একটু বসুন, এখনই চলে আসবে মা। আঞ্জুমান আর পরি দুজনেই সোফায় বসল। অথৈ দ্রুত পায়ে হেঁটে কিচেনে গিয়ে নাস্তা রেডি করতে লাগলো। ছাদে মহিলারা নিজেদের কাপড় গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। তোষা সূর্যের কাপড় হাতে নিতে শখ খেল। আশেপাশে চোখ বুড়িয়ে তুর্যকে দেখতে পেয়ে ভাইয়া বলে চিৎকার দিল। তুর্য তোষার চিৎকারে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে তোষাকে দেখতে পেয়ে তোষার কাছে ছুটে এলো। তোষার চোখ দুটো গোল করে তুর্যের দিকে চেয়ে রইল। তুর্য ভ্রু কুঁচকে তোষাকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোষা? এমন করে চিল্লিয়ে উঠলি কেন? আর এভাবেই বা চেয়ে আছিস কেন? ততক্ষণে মহিলারা ওদের কাছে এগিয়ে এসে জড়ো হলো। তোষা কিছু না বলে টি শার্ট আর জিন্সটা তুর্যের দিকে এগিয়ে দিল। তুর্য টি শার্ট আর জিন্স হাতে নিয়ে শখ খেল। তোষার দিকে চেয়ে চোখ দুটো গোল গোল করে বলল, এটা কি করে হলো? কি করলো এটা? দেখে তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে কেটেছে। কিন্তু আমার সাথে কার এত শত্রুতা? মহিলারা এমন কাণ্ড দেখে নিজেদের কাপড় কেটেছে নাকি চেক করতে লাগলো। অথৈয়ের মা টি শার্ট আর জিন্স তুর্যের হাত থেকে নিয়ে ভালো করে দেখলো। এটা তো কেচি দিয়ে কাটা মনে হচ্ছে। এত সুন্দর একটা দামি টি শার্ট কেউ এইভাবে কাটে? যে কেটেছে সে তো খুব খারাপ কাজ করেছে। আমাদের তো এখন টেনশন হচ্ছে, আজ তোমার টি শার্ট জিন্স কেটেছে, কাল যে আমাদেরগুলো কাটবে না তার কি গ্যারান্টি আছে? ছাদে আর কাপড় মেলতে আসবো না বাবু। তুর্য টি শার্ট জিন্স ওনার হাত থেকে নিয়ে তোষার হাতে দিয়ে দিল। মনে মনে ভাবতে লাগলো, এটা কার কাজ হতে পারে। ফ্ল্যাটে তো মাত্র 3 দিন হলো উঠেছি, এর মধ্যে তো শত্রু হবার কথা নয়। একটু আগে তো পরি ছিল ওখানে। তার মানে কি পরি করেছে কাজটা? ও আচ্ছা, সেই জন্যই এমন হেসে হেসে কথা বললো আমার সাথে। কি বিচ্ছু মেরে বাবা, অন্যায় করে অনায়াসে আমার সামনে দিয়ে চলে গেল আর আমি কিচ্ছু বুঝতেও পারলাম না। আমার সাথে মজা করার ছাল আমি তোমায় হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। কথাগুলো তুর্য মনে মনে বলে মহিলাদের উদ্দেশ্যে বলল, আন্টি, যেই কাজটা করেছে সে হয়তো আমার ওপর রাগ করে করেছে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের কাপড় কাটবে না সে। মহিলারা ছাদ থেকে নেমে গেল। তোষা সূর্যের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, ভাইয়া, এই কাজটা কে করতে পারে বলে তোমার মনে হয়? আমরা তো ফ্ল্যাটে মাত্র 3 দিন হলো এসেছি, আমাদের তো কোনো শত্রু থাকার কথা নয়। তুর্য তোষার কথা শুনে তোষার মাথায় একটা গাঁটটা দিয়ে কপট রাগ দেখিয়ে বলল, এত বেশি বুঝতে হবে না তোর, বাসায় চল। আমার এত শখের টি শার্টটা যে কেটেছে তার একদিন কি আমার একদিন। তোষা তুর্য দুজনেই বাসায় চলে গেল। অথৈ নাস্তা নিয়ে ডাইনিংয়ে এসে বসল। আঞ্জুমানারা পরি নাস্তা খেতে খেতে অথৈয়ের সাথে গল্পে মেতে উঠল। অথৈয়ের মা এসে কুশল বিনিময় পর্ব শেষ করে গল্পে গল্পে বলে ফেললেন,
জানেন ভাবি, আজকে ছাদে কি কাণ্ড ঘটেছে। আমাদের বিল্ডিং এর একটা ছেলে টি শার্ট জিন্স কে যেন কাঁচি দিয়ে কেটে রেখে গেছে। যে এই কাজটা করেছে তাকে ধরে শাস্তি দেওয়া উচিত, যাতে এমন কাজ আর দ্বিতীয়বার করতে না পারে। আমি তো লোকটার সাহস দেখে অবাক হচ্ছি, এমন ভাবে কাটতে তার মনে একটুও ভয় করলো না। ওনার কথা শুনে পরি রীতিমতো ঘামতে লাগলো। পরির গলায় খাবার আটকে গেল। পরি বিষম খেতে লাগলো। অথয়ের মা পরির দিকে চেয়ে ভ্রু কুঁচকে বললেন, তোমার আবার কি হলো পরি, এত ঘামছো কেন? অথই, পরীকে পানির গ্লাসটা এগিয়ে দে। অথই পানির গ্লাস এগিয়ে দিল পরীকে। পরি গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পুরো পানি খেয়ে শেষ করে দিল। এমন অলক্ষণে কাজটা যে তার গুণধর মেয়ে করেছে সেটা আঞ্জুমান আরার আর বুঝতে বাকি রইল না। তিনি অথয়ের মায়ের দিকে চেয়ে মৃদু হেসে বললেন, একটা জরুরি কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু আজকে আর বলা হলো না। আমার মেয়েটার মনে হচ্ছে শরীর খারাপ করছে। এখন যাই কেমন, অন্যদিন এসে বলবো কথাটা। আঞ্জুমান আরা উঠে দাঁড়িয়ে পরির দিকে রাগের লোক নিয়ে তাকাতেই পরি উঠে আগে আগে বেরিয়ে গেল বাসা থেকে। আজ আর লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। বাসায় এসে ডাইনিংয়ে বসে টিভিতে কার্টুন দেখতে লাগলো। আঞ্জুমান আরা বাসা থেকে বেরিয়ে পরীকে দেখতে না পেয়ে দ্রুত বাসায় আসলেন। বাসায় ঢুকে দেখলেন পরি টিভিতে কার্টুন দেখছে। আঞ্জুমান আরা পরীর কাছে এগিয়ে গিয়ে পেছন থেকে দাঁড়িয়ে কপট রাগ দেখিয়ে বললেন, পরি, তুই দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে আরামে বসে টিভি দেখছিস। বলি, তোর লজ্জায় ভয়ভীতি কি কিছু নেই? কি দিয়ে গড়া আমায় একটু বলবি? পরি আঞ্জুমান আরার কথা শুনে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে চেয়ে বলল, ওহ মা, তুমি এত টেনশন করো না তো। আমি ভয় কেন পাবো? যা করেছি বেশ করেছি। এরপরও যদি বাদরটা আমার পিছে লাগতে আসে না, তাহলে বাদরটাকে এর থেকেও বেশি মজা দেখাবো। আঞ্জুমান আরা মেয়ের এমন কথা শুনে চোখ দুটো গোল করে চেয়ে রইলেন পরির দিকে। পরি মায়ের এমন চাহনি দেখে বলল, শোনো মা, আমি কোনো ভুল করিনি। ওই বাদরটা দুদিন ধরে আমায় জ্বালিয়ে মারছে, আর যেন জ্বালাতে না পারে তার উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছি। পরি কপট রাগ দেখিয়ে কথাগুলো বলে গট গট করে হেঁটে রুমে চলে গেল। আঞ্জুমান আরা মেয়ে যাবার পথে ভ্যাবলা কান্তের মতো চেয়ে রইল। মৃদু হেসে নিজে নিজে বিড়বিড় করে বললেন, আর কিভাবে বললে শুনবে পরি? না, এ মেয়ে জীবনেও শুধরাবে নয়। রাতে অয়ন বাসায় আসতে সবাই মিলে একসাথে ডিনার করতে বসল। পরি অয়নের সাথে কথা না বলে চুপচাপ খাবার খাচ্ছে। পরি রাগ করেছে বুঝতে পেরে অয়ন খেতে খেতে পরির দিকে চেয়ে অসহায় দৃষ্টিতে বলল, আমি সরি পরি, আমি খুব 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 সরি বোন। আজকে অফিসে জরুরি কাজ ছিল, তাই তোকে রেখেই চলে গিয়েছি। প্লিজ রাগ করিস না বোন। পরি খাওয়া থামিয়ে অয়নের মুখের দিকে এক পলক চেয়ে মুখটা ভার করে আবার খাবার খেতে লাগলো। আঞ্জুমানারা চেয়ে চেয়ে ওদের দু ভাই বোনের কাণ্ড দেখছেন আর মৃদু হাসছেন। পরি মুখটা ভার করে আছে দেখে অয়ন এবার পরির দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, তুই এভাবে গোমরা মুখে থাকলে আমার ভালো লাগে বলতো? আমি কি ইচ্ছে করে তোকে রেখে গেছি নাকি? হ্যাঁ, অফিসে মিটিং ছিল তো, কতবার সরি বললাম তোকে। পরি, তুই এমন গোমরা মুখ করে আমার সামনে বসে থাকলে আমি এখন খাবার না খেয়ে উঠে চলে যাব বলে দিলাম। অয়ন বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়তেই পরি চোখ তুলে তাকিয়ে অয়নের হাত ধরে টেনে বসালো। কপট রাগ দেখিয়ে অয়নকে বলল, নেক্সট টাইম কাজ থাকলে আমাকে বলে যাবা। তুমি জানো আজকে রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গিয়েছিল, আর আমি একা তো কখনো কলেজ যাইনি। তুমিই তো দিয়ে আসো। আসার সময় অর্ণা অর্থীদের সাথে চলে আসে। আজ একা যেতে একটু ভয় ভয় করছিল আমার। ভাগ্যিস তোরসাকে পেয়ে একসাথে গিয়েছিলাম, নাহলে আজ আমার কলেজ যাওয়া মনে হতোই না। পরির কথা শেষ হতেই আঞ্জুমানারা খাওয়া বন্ধ করে পরির মুখের দিকে চেয়ে চোখ দুটো গোল করে মৃদু স্বরে পরিকে বললেন, পরি, তুই ভয় পাস? তোর ভয় আছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে মেয়ে অন্যকে ভয় দেখিয়ে আতঙ্কে রাখে সে মেয়ে নাকি আবার ভয় পায়। আঞ্জুমানারা কথাগুলো চিবিয়ে চিবিয়ে পরিকে বললেন। পরি মায়ের কথা শুনে কপট রাগ দেখিয়ে অয়নকে বলল, ভাইয়া, দেখছো তো তুমি, আমার সৎমা সবসময় আমাকে কথা শোনায়। আমি কি তার সাথে সৎমা বলি বলো তো? কোথায় তার মেয়ের জন্য মন পড়বে তা নয়, অন্য লোকের জন্য মন পড়ে। শোনো মা,
তোমার সাথে না আমার সৎ মার ক্যারেক্টারটাই ভালো যায়। শেষের কথাটা পড়ে মৃদু হেসে বলল আঞ্জুমান আরাকে। আঞ্জুমান আরা কপট রাগ দেখিয়ে পরীকে বললেন, শুরু হয়ে গেল তোর উল্টাপাল্টা কথাবার্তা। বলি তুই কি মানুষ হবি না পড়ি? এত বড় হয়ে গেলি তবুও তোর এই দুষ্টমি ছাড়তে পারলি না? আমি একটা কথা বলছি শোন, এই দুষ্টমি করতে করতে না তুই একদিন ঠিক ধরা খেয়ে যাবি। কে বলতে পারে যার সাথে এত দুষ্ট বুদ্ধি নিয়ে আঠার মতো লেগে আছিস শেষমেশ সেই তোর কপালে জুটে গেল। আঞ্জুমান আরা শেষের কথাটা মৃদু হেসে বললেন। পরে দাঁত মুখ খিটমিট করছে দেখে অয়ন আঞ্জুমান আরাকে বলল, আহ মা, তুমি থামবে একটু? তুমি কি পরের মতো ছেলে মানুষ হয়ে গেলে নাকি? ছেড়ে দাও না মা, পরি তো বাচ্চা মেয়ে মা। পরি অয়নের কথা শুনে মৃদু হেসে চুপচাপ খাবার খেতে লাগলো। আঞ্জুমান আরা অয়নের কথা শুনে অয়নের মুখের দিকে চেয়ে মৃদু হেসে বললেন, তোর বোন তোর বাচ্চাই হবে, না হলে কি আর এত বড় কাণ্ড ঘটাতে পারে? তোর বোন আজ কি করেছে শোন, বলছি তাহলে। আঞ্জুমান আরা ছাদের কাহিনী থেকে শুরু করে বাসায় এসে টিভি দেখা পর্যন্ত সব কথা খুলে বললেন অয়নকে। অয়ন মায়ের কথা শুনে এক পলক মায়ের দিকে চেয়ে আবার পরীর দিকে চেয়ে অট্ট হাসি দিল। পরী ভয়ে মাথা নিচু করেছিল, সবটা শুনে যদি অয়ন রাগ করে তাই। অয়নের হাসির শব্দ পেয়ে মাথা উঁচু করে অয়নের মুখের দিকে চেয়ে হেসে দিল। আঞ্জুমান আরা ছেলের দিকে চেয়ে অবাক হয়ে বললেন, তোর গুণধারী বোন এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে আর তা শুনে ওকে শাসন না করে তুই হাসছিস? মায়ের কথা শুনে অয়ন হাসি থামিয়ে বলল, হাসবো না তো কি করব মা? আমার বোন যা করছে বেশ করেছে। আমি জানি তো আমার বোন শুধু শুধু কোনো ভালো মানুষের পেছনে লাগতে যাবে না। নিশ্চয়ই ছেলেটা কোনো দোষ করেছে, না হলে আমার বোন এত বড় একটা ঝুঁকি এমনি এমনি নেবে না। পরীর খাবার খাওয়া ততক্ষণে শেষ হয়ে গেছে। অয়নের কথা শুনে চেয়ার ছেড়ে উঠে অয়নের গলা জড়িয়ে ধরে বলল, লাভ ইউ ভাইয়া, তুমি আমাকে সবচেয়ে বেশি বুঝতে পারো, এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। ভাইয়া, আমার সৎ মাকে বলে দিও আমার কোনো কাজে যেন ব্যাঘাত ঘটাতে না আসে। শেষের কথাটা পরী মৃদু হেসে বলল। পরীর কথা শুনে আঞ্জুমান আরা পরীর মুখের দিকে চেয়ে রইলেন। পরী অয়নকে ছেড়ে রুমে চলে যেতে অয়ন হাত ধুয়ে চেয়ার ছেড়ে উঠে বলল, পাগলি একটা মা, দেখেছো আমার বোনটা কত সহজ সরল? ওর সরলতা আর বিচক্ষণতা, ওর দুষ্টুমি সব মিলিয়ে পরীকে চঞ্চল করে দিয়েছে। আমার বোন এমনি যেন সারা জীবন থাকে। আমি আল্লাহর কাছে ওর জন্য এই প্রার্থনাই করব। আঞ্জুমান আরা অয়নের কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমার মেয়ের এমন সরলতা দুষ্টুমি আমাকেও মুগ্ধ করে, কিন্তু অত বড় হচ্ছে ওর বিয়ে দিতে হবে। এখনো এমন চলতে থাকলে হবে না। আমি বলি কি, ওকে একটু শাসনে রাখ। তুই বললেই ওর সব দুষ্টুমি ঘুচবে, আমাকে তো পাত্তাই দিতে চায় না। মা, তুমি আবার শুরু করলে পরের বিয়ে নিয়ে। আমি বলেছি না যে ছেলে আমার বোনের সরলতা, দুষ্টামি, চঞ্চলতা সবকিছুকে ভালোবেসে আমার বোনকে গ্রহণ করতে চাইবে, আমি তার হাতেই পরীকে তুলে দিব। তুমি এসব নিয়ে ভেবে টেনশন করো না তো। অয়ন কথাগুলো মৃদু হেসে বলে রুমে চলে গেল। আঞ্জুমান আরা সবকিছু গুছিয়ে কিচেনে রেখে আসলেন। এদিকে তুর্য তো পরীর উপর ভীষণ ক্ষেপে আছে। তুর্যের প্রিয় টি শার্টটা কুচি করে কেটেছে পরী। তুর্য ভীষণ রেগে গিয়ে মনে মনে বলল, পরি, তুমি কাজটা মোটেও ঠিক করোনি। তোমার কপালে শনির দশা আছে, আমি সেটা দেখিয়ে দেব তোমায়। শুধু একবার আমার সামনে পড়লে হয় তুমি। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। তুর্ষার সাথে ভালোই বন্ধুত্ব জমে গেছে পরীর। পরী তুর্যের ভয়ে এই 7 দিন কলেজ ছাড়া একদম বাসার বাইরে বের হয় না। তুর্ষা পরীর কাছে এসে পরীর সাথে গল্প করে যায়, কিন্তু পরী বাসার বাইরে কলেজ ছাড়া একদম বের হয় না। এমনকি তুর্ষা বাইরে যেতে বললে চায় না। তুর্য অপেক্ষা থাকে প্রতিশোধ নেয়ার, কিন্তু পরী এই 7 দিনে তুর্যের সামনে পড়েনি। আঞ্জুমান আরা পরীর এমন স্বভাব চেঞ্জ দেখে মনে মনে খুশি হলো। 7 দিন পর একদিন বিকেলে তুর্য তার পোষা পাপ্পি বিদেশি কুত্তা কে নিয়ে বিল্ডিংয়ের সামনে ফাঁকা জায়গায় বসে আছে। খোলা জায়গায় ছোট বাচ্চারা খেলছে। তুর্য তার পাপ্পিকে নিয়ে বসে বসে দেখছে। পাপ্পিও খুব শিকারী, তুর্য যা বলে তাই শোনে। দেখতেও একদম গুলুমুলু টাইপের। পরী ডাইনিংয়ে বসে টম অ্যান্ড জেরি কার্টুন দেখায় ব্যস্ত। আঞ্জুমানারা পরীর কাছে এসে পরীর পাশে বসে একগাল হেসে হেসে বললেন,
কি ব্যাপার পরি, কার ভয়ে বাসায় ঘাপটি মেরে বসে আছিস? 7 দিন পার হয়ে গেল, বাসা থেকে বের হচ্ছিস না যে। যাক, অবশেষে তাহলে ভয় জিনিসটা তোর মনে ঢুকলো। জানিস তো, সেই বাদর ছেলেটাকে আমার না একটু দেখতে ইচ্ছে করছে। যে কাজটা আমি এতদিনে করতে পারলাম না, সেই কাজটা ওই ছেলেটা কত সহজে করে দিল। ভাবা যায় এগুলো? একেবারে তোর দুষ্টমের মুখে কেমন ঝামা ঘষে দিয়ে দিল বল। কথাগুলো পরীকে বলে আঞ্জুমান আরা অট্টহাসিতে ফেটে পড়লেন। পরি আঞ্জুমান আরার মুখের দিকে চেয়ে দাঁত মুখ খিচিয়ে মৃদু হেসে বলল, মা, আমি কত চুপচাপ শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে হয়ে গেলাম, তবুও দেখো তোমার শান্তি হলো না। তুমি সেই দুষ্টু পরীকেই চাইছো। আমি কাউকে ভয় পাই না। ভালো হয়ে গেলাম, শান্তি হলো না তো। দেখো এবার তুমি, আমি আবার কেমন অশান্ত দুষ্টু হয়ে যাই। পরি কথাগুলো আঞ্জুমান আরাকে বলে মুখ ভেঙচি কেটে গটগট করে হেঁটে নিজের স্কুটিটা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। আঞ্জুমান আরা পরির যাবার পথে ভ্যাবলা কান্তের মতো চেয়ে মনে মনে আফসোস করতে লাগলেন। ধ্যাত, মেয়েটাকে এত বেশি কথা বলা ঠিক হলো না। চুপচাপ শান্তশিষ্ট ছিল, ওটাই তো ভালো ছিল। কেন যে মেয়েটাকে এতগুলো কথা বলতে গেলাম? এখন আবার কার কি অঘটন ঘটিয়ে বাসায় আসবে কে জানে। পরি বাসা থেকে বের হয়ে স্কুটিটা নিয়ে বিল্ডিং এর সামনে খোলা মাঠের দিকে এগিয়ে গিয়ে স্কুটিটা পাশে রাখলো। তুর্যের থেকে খানিকটা দূরত্বে বসলো। দূরে যে তুর্য তার পাপ্পিকে নিয়ে বসে আছে তা পরি একদম খেয়াল করেনি। তুর্য পরীকে দূরত্ব বসতে দেখে সজোরে কাশি দিয়ে পাপ্পিকে আঙুল দিয়ে ইশারা করে বলল, পাপ্পি, দৌড়ে গিয়ে ওই মেয়েটাকে একটু আটকে রাখ। আমি যাচ্ছি তোর পিছে। আমার টি শার্ট জিন্স কাটার মজা আজ ওরে দেখাবো আমি। পরি চারিপাশে চোখ বুলিয়ে দূর থেকে একটা কুত্তা ওর কাছে এগিয়ে আসতে দেখে বসা থেকে উঠে স্কুটিটা ফেলেই দৌড়াতে লাগলো। পাপ্পিও খুব জোরে দৌড়াতে লাগলো পরির পিছে। তুর্য থেমে গিয়ে পরির স্কুটিটা নিয়ে হেঁটে যেতে লাগলো। পরির দৌড়ে পেছনে এক পদক তাকিয়ে কুত্তা ওর পেছনে দৌড়ে আসতে দেখে পরি আরো বেগে দৌড়াতে লাগলো। লিফটের জন্য অপেক্ষা না করে দৌড়াতে দৌড়াতে সিঁড়ি ভেঙে বাসায় ঢুকে গেল। বাসায় ঢুকে দরজা লাগিয়ে দিয়ে ফ্রিজ থেকে পানির পট বের করে হাঁপাতে হাঁপাতে ঢক ঢক করে পানি খেতে লাগলো। আঞ্জুমানারা ডাইনিংয়েই বসেছিলেন। পরীকে এভাবে হাঁপাতে দেখে ভ্রু কুঁচকে অট্টহাসি দিয়ে বললেন, কি ব্যাপার পরি, এভাবে দৌড়ে বাসায় আসলি যে? কুত্তাই ডোরাই দিছে নাকি? পরি পানির পটটা সজোরে ডাইনিং টেবিলে রেখে চেয়ার টেনে বসে হাঁপাতে হাঁপাতে বলল, কুত্তা নয় মা, ওটাকে কুত্তা বলে ওরা অপমান করো না। টাইগার বলো, টাইগার। তুমি তো জানো মা, আমাকে ভয় দেখানোর ওই একটা জিনিসই পৃথিবীতে পয়দা হয়েছে। কি যে দৌড়ানি দিয়েছে আমায়, আমি তো ভয়ে স্কুটি ফেলেই চলে এসেছি। মা, তুমি নিজে গিয়ে স্কুটিটা নিয়ে এসো, আমি রুমে যাচ্ছি। আঞ্জুমানারা পরির কথা শুনে পরি যাবার পথে অট্টহাসি দিয়ে চেয়ে রইলেন। বাসার কলিং বেল বাজতেই এগিয়ে গিয়ে দরজা খুলে একটা সুদর্শন যুবককে দেখে শক খেলেন। আঞ্জুমান আরাকে এভাবে চেয়ে থাকতে দেখে দুর্যোগ মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম আন্টি। আঞ্জুমান আরা তুর্যের দিকে চেয়ে মৃদু স্বরে বলল, ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তুর্য পরির স্কুটিটা আঞ্জুমান আরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি তুর্য। আপনি আমাকে চিনবেন না? এই বিল্ডিংয়ে এ কদিন হলো উঠেছি। 8 নম্বর ফ্ল্যাটে আমার বাসা। পরি আমাকে খুব ভালো করে চেনে। আসলে ও পাপ্পিকে দেখে ভয় পেয়ে স্কুটিটা ফেলে চলে এসেছিল, তাই স্কুটিটা দিতে এসেছি। আঞ্জুমান আরা দরজার থেকে সরে দাঁড়িয়ে মৃদু হেসে তুর্যকে বলল, ও আচ্ছা, তুমি এক কাজ করো বাবা, স্কুটিটা নিয়ে ভেতরে এসো। আমি তোমার জন্য একটু নাস্তা ব্যবস্থা করি। তুর্য কিছু বলার আগেই আঞ্জুমানারা ওখান থেকে সরে কিচেনে চলে গেলেন। তুর্য বাধ্য হয়ে স্কুটিটা নিয়ে ভেতরে ঢুকে স্কুটিটা পাশে রেখে পাপ্পিকে নিয়ে সোফায় বসল। সোফার সামনে দেয়ালে পরির একটা বৃষ্টি ভেজা ফটো ফ্রেমে ঝুলছে দেখে মুগ্ধ নয়নে চেয়ে রইল তুর্য। ছবিটা দেখে তুর্যের মনের ভিতর অন্যরকম অনুভূতি ধাক্কা দিল। গুড়ি গুড়ি বৃষ্টিতে দাঁড়িয়ে ছবিটি তোলা হয়েছে। পরে দুহাত উষার করে মুখটা উঁচু করে মৃদু হেসে আকাশ পাড়ে চেয়ে আছে। গোলাপি রঙের শর্ট কামিজের সাথে নীল রঙের প্লাজো পরেনি। গলায় নীল রঙের স্কার্ফ ঝুলছে, চুলগুলো কোমর অবধি ছেড়ে দেওয়া। সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে পরীকে। তুর্য পকেট থেকে ফোনটা বের করে টুপ করে দেয়ালে ফটো ফ্রেম থেকে নিজের ফোনে
পরীর ফটোটা তুলে নিল। আঞ্জুমানা আরাকে দেখে ফটো ফ্রেম থেকে চোখ সরিয়ে মৃদু হেসে ফোনটা পকেটে রাখল। আঞ্জুমান আরা নাস্তা নিয়ে তুর্যের সাথে গল্প করতে করতে বললেন, তুমি একটু বসো, আমি পরীকে ডেকে দিচ্ছি। আঞ্জুমান আরা দ্রুত পায়ে হেঁটে পরীর রুমে গিয়ে দেখলো পরী বেডে বসে ফোন ঘাটছে। পরীর হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে নিলেন। পরী ভ্রু কুঁচকে আঞ্জুমান আরার দিকে চেয়ে রইল। তোর বন্ধু এসেছে বাসায়, এই প্রথম আমাদের বাসায় আসলো, আর তুই এখানে বসে চুপচাপ ফোন খাচ্ছিস? চল আমার সাথে, তুই আর মানুষ হলি না পরী। আঞ্জুমান আরা পরীর হাত ধরে টেনে উঠিয়ে বলল, মা, আমার সবগুলো বন্ধুকে তো তুমি চেনো, তাহলে কে এসেছে বলো তো? পরী আঞ্জুমান আরার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল। পরী কথাটা আঞ্জুমান আরাকে বলতে বলতে ডাইনিংয়ে এসে দুর্যোগে দেখে শক খেল। আঞ্জুমান আরার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে তুর্যের সামনে গিয়ে একটা আঙুল উঁচিয়ে রেগে মেগে বলল, এই আপনি আপনি এখানে কি করছেন? আমাকে ফলো করতে করতে আমার বাসা অব্দি চলে এসেছেন। বেরিয়ে যান বলছি, এক্ষুনি বেরিয়ে যান আমার বাসা থেকে। তুর্য পরীর কথা শুনে মৃদু হেসে চেয়ে রইল পরীর দিকে। আঞ্জুমান আরা পরীর কাছে এগিয়ে এসে পরীকে চোখ রাঙিয়ে বললেন, এটা কোন ধরনের অসভ্যতামি পরী? ছেলেটা যেই হোক, এখন তো সে আমাদের বাসার গেস্টের সাথে কেউ এমন বিহেভ করে না পরী। সরি বলো তুর্যকে। পরী আঞ্জুমান আরার কথা শুনে রেগে মেগে তুর্যের দিকে চেয়ে চোখ রাঙিয়ে বলল, সরি মাই ফুট। মা, তুমি জানো না এই ছেলেটা সেই ছেলেটা যে কয়েকদিন ধরে আমাকে হেনস্থা করছে। মা, একে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। আঞ্জুমান আরা পরীর কথা শুনে চোখ দুটো গোল করে তুর্যের দিকে চেয়ে মনে মনে খুশি হলো। এই ছেলেটিকে তো আঞ্জুমান আরা দেখতে চেয়েছিল। তুর্য পরীর কথা শুনে উঠে দাঁড়াতেই পাপ্পিও সোফা থেকে ধপ করে নিচে নেমে দরজার দিকে হাঁটা দিল। পরী এত সময় পাপ্পিকে খেয়াল করেনি। ধপ করে নামার শব্দে পাপ্পির দিকে অল্পলক চেয়ে চিল্লানি দিয়ে আঞ্জুমান আরার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। তুর্য পরীর এমন কাণ্ড দেখে হেসে দিল। আঞ্জুমান আরা তুর্যের দিকে চেয়ে মৃদু হেসে বলল, আমার মেয়েটা খুব দুষ্টু, তুমি ওর কথায় কিছু মনে করো না প্লিজ। যদি পারো আমার মেয়েটাকে একটু উচিত শিক্ষা দিও, যেন ওর দুষ্টুমি ঘুচে যায়। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না। পরী আঞ্জুমান আরার কথা শুনে রেগে ফিরে পড়ল। রেগে মেগে আঞ্জুমান আরার সামনে এসে বলল, আমি কি আর সাধে তোমায় সৎমা বলি বলো? চেনা নাই জানা নাই এমন ছেলেকে দিয়ে উচিত শিক্ষা দিতে চাইছো তোমার মেয়েকে? মা, তুমি পারো বটে, প্রশংসা করতে হয় তোমার। আঞ্জুমান আরা পরীর কথা শুনে মৃদু হেসে চেয়ে রইল পরীর দিকে। পরী রেগে চোখ দুটো লাল করে তুর্যের দিকে চেয়ে বলল, এই আপনি কি জাদু জানেন নাকি? আমার মাকে কি বলেছেন? মা নিমিষেই কেন আপনার দিকে ঝুঁকে গেল? তুর্য পরীর কথা শুনে কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে আঞ্জুমান আরার দিকে চেয়ে মৃদু হেসে বলল, আন্টি, আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো আমার। আমি এখন আসছি, কেমন? সময় সুযোগ হলে আবার আসবো এখানে। লাস্ট কথাটা পরীর দিকে চেয়ে মৃদু হেসে বলল। তুর্য গটগট করে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। পরীর কথায় তুর্য কোনো রেসপন্স না করায় পরী তুর্যের পিছু পিছু আসলো দরজা লাগিয়ে দিতে। তুর্য দরজা দিয়ে বের হতে পরী পেছন থেকে ডেকে বলল, আজকে বাসায় এসেছেন কিছু বলিনি, নেক্সট টাইম শুধু আমার বাসায় কেন, আমার আশেপাশেও যেন না দেখি আপনার। যদি দেখি তাহলে ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। পরী তুর্যকে রেগে মেগে কথাগুলো বলে তুর্যের মুখের উপর দরজা লাগিয়ে দিতে গেলে তুর্য ধাক্কা দিয়ে বাধা দিল। তুর্য পরীর কপালের কাছে ঝুলে থাকা কাটা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে মৃদু হেসে বলল, আমার অমূল্য জিনিসটা যে এখানে রেখে গিয়েছি পরি, তাই যখন খুশি যতবার খুশি আমাকে তো এখানে আসতেই হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আন্টি আমাকে এখানে আসার পারমিশন দিয়েছে, তাই তুমি না চাইলেও আমি আসবো। কথাগুলো বলে তুর্য গটগট করে হেঁটে পাপ্পিকে নিয়ে বাসায় চলে গেল। পরে তুর্যের কথা শুনে তুর্যের যাবার পথে চেয়ে রাগে গজগজ করতে লাগলো। ঠাস করে দরজা লাগিয়ে আঞ্জুমান আরার দিকে কড়া চোখে চেয়ে গটগট করে হেঁটে রোগে চলে গেল। আঞ্জুমান আরা দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু হেসে বলল, ছেলেটাকে আমার বেশ লেগেছে। এমন একটা ছেলে আমার পরীর কপালে জুটলে পরী ঠিক শুধরে যাবে। একমাত্র তুর্যই পারবে পরীকে শুধরে দিতে, কিন্তু পরী তো তুর্যকে সহ্যই করতে পারে না। দেখতে দেখতে কেটে গেল 5 দিন। তুর্য সেদিন আর সেই বৃষ্টি ভেজা পরীর ছবিটা
নিজের অজান্তেই তুর্যের মনের মধ্যে জায়গা করে নিল। তুর্য আস্তে আস্তে পরীর প্রতি দুর্বল হতে লাগলো, কিন্তু দেখা হলে দুজনের ঝগড়া আগের মতো লেগেই থাকে। তুর্য এখন পরীর সাথে ঝগড়া করে ভীষণ মজা পায়। পরীর রাগান্বিত মুখটা দেখে মনে মনে খুব খুশি হয়। কলেজ যাবার জন্য তুর্য রেডি হয়ে লিফটে ঢুকলো। লিফট উপরে থাকায় অয়ন পরী লিফটের জন্য অপেক্ষা করতে লাগলো। লিফট খুলতেই অয়ন পরী লিফটের ভেতরে ঢুকলো। পরী লিফটে ঢুকতেই তুর্যর চোখে চোখ পড়ল। তুর্য সেই সুযোগে পরীকে চোখ টিপুনি দিল। পরী তুর্যের এমন চোখ টিপুনি দেখে রাগীর লুক নিয়ে তুর্যের দিকে চেয়ে রইল। যদি পারত এখনই তুর্যকে চোখ দিয়ে ভস্ম করে দিত। লিফট থেকে বেরিয়ে অয়ন গাড়িতে উঠল। পরী গাড়িতে উঠতে গিয়ে অথয়ের ফ্ল্যাটে চেয়ে থাকতো। অথয় ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। অথয়কে দেখে মৃদু হেসে এলোপাথারি ফ্লাইং কিস ছুড়ে দিল। অথয় পরীর কাণ্ড দেখে মৃদু হাসতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই অথয়ের কাছে আরাফ অথয়ের রুমে আসলো। অথয়কে রুমে না দেখে ব্যালকনিতে গিয়ে দেখলো অথয় গ্রিল ধরে নিচের দিকে চেয়ে হাসে। আরাফ এগিয়ে গিয়ে গ্রিল ধরে নিচের দিকে চেয়ে পরীকে এমন এলোপাথারি ফ্লাইং কিস করা দেখে আরাফ গ্রিল ছেড়ে দাঁড়িয়ে পরীকে এলোপাথারি ফ্লাইং কিস ছুড়ে দিল। অথয়ের পাশে দাঁড়িয়ে অচেনা একটা ছেলে পরীকে এমন ফ্লাইং কিস ছুড়ছে দেখে পরীর থমকে গিয়ে ভয়ে শুকনো ঢোক গিলে দ্রুত গাড়িতে উঠে বসল। আরাফ পরীর এমন কাণ্ড দেখে অট্টহাসি দিয়ে অথয়কে বলল, আপু, মেয়েটা তো ভারী দুষ্টু, দেখতেও কিন্তু একদম পরীর মতো। আপু, তোমাকে ডাকতে এসেছিলাম, চলে এসো, নাস্তা করতে হবে। অথয় মাথা ঝাঁকিয়ে সম্মতি দিতে আরাফ চলে গেল। অথয় অয়নের গাড়ি চলে যাবার পথে চেয়ে রইল। অথয়ের মা অথয়ের রুমে এসে অথয়কে না পেয়ে ব্যালকনিতে এসে দেখল অয়নের গাড়ির দিকে চেয়ে আছে অথয়। কাছে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অয়নকে খুব ভালোবাসিস না রে মা? আমাদের কোনো আপত্তি নেই, আমরা বরং খুশি হব। আমাদের একটা মাত্র সন্তান তুই, তোকে আমাদের কাছে রাখতে পারলে আমরা খুব খুশি হব। আমি বলি কি, তুই বরং তোর মনের কথাটা অয়নকে একবার বলে দেখ না, কি বলে ছেলেটা। অথই মায়ের কথা শুনে মৃদু হেসে মায়ের দুটো হাত ধরে বলল, ভালোবাসলে যে পেতে হবে তার তো কোনো মানে নেই মা। কিছু ভালোবাসা না পাওয়ার মাঝেও অনেক আনন্দ থাকে, সেটা তুমি বুঝবে না। আমি অয়নকে ভালোবাসি, এটা ঠিক, কিন্তু আমি মুখ ফুটে ভালোবাসি কথাটা কখনো অয়নকে বলতে পারবো না। কিছু ভালোবাসা না পাওয়ায় থাক না মা, তাতে তো কোনো ক্ষতি নেই। অথয়ের মা অথয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু স্বরে বললেন, আমার বিশ্বাস অয়নের প্রতি তোর এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে আল্লাহ কখনো তোকে হতাশ করবেন না। আমি মন প্রাণ দিয়ে প্রার্থনা করি তোর ভালোবাসার মানুষটা যেন তোরই হয়, আমার মেয়েটা যেন কখনো কষ্ট না পায়। এখন চল তো, নাস্তা ঠান্ডা হয়ে যাবে। আরাফ ডাইনিংয়ে একা একা বসে আছে তো। অথয় মায়ের কথা শুনে মৃদু হেসে মায়ের সাথে ডাইনিংয়ে চলে গেল। দুজন দূর থেকে পরীর এমন এলোপাথারি কিস দেওয়া দেখে পরীর দৃষ্টি বরাবর বিল্ডিংয়ের দিকে তাকালো। দ্বিতীয় ফ্ল্যাটের ব্যালকনি থেকে একটা ছেলেও পরীকে কিস করছে। এই দৃশ্য দেখে রেগে চোখ দুটো লাল হয়ে আছে তুর্যের। চুপচাপ গাড়িতে উঠে বসে ডান হাত মুষ্টিবদ্ধ করে সজোরে আঘাত করল স্টিয়ারিংয়ের ওপর। তুর্ষা গাড়িতে উঠে সিট বেল্ট লাগাতে গিয়ে তুর্যের এমন বিহেভ দেখে থেমে গেল। তুর্যের দিকে চেয়ে দেখল তুর্যের চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। তুর্ষা তুর্যের দিকে চেয়ে ভ্রু কুঁচকে মৃদু স্বরে বলল, আর ইউ ওকে ভাইয়া? কি হয়েছে তোমার ভাইয়া? হঠাৎ করে রেগে গেলে কেন? আমি তো ভুল কিছু করিনি, তুমি কার জন্য রেগে গেলে? তুর্য তুর্ষার কথা শুনে তুর্ষার দিকে এক পলক চেয়ে গাড়ির সামনের দিকে তাকিয়ে কয়েকটি দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বলল, পরি ওই ছেলেটাকে কিস করলো কেন? পরি কি ওই ছেলেটার সাথে রিলেশন আছে নাকি? যদি ডিপ রিলেশন না থাকে তো কিস করার সাহস পাবে না, তার মানে পরি ছেলেটার সাথে রিলেশনে আছে। দাদা, এটা আমি কি ভাবছি? পরি শুধু আমার, অন্য কারো নয়। জোর করে হলেও পরীকে আমার চাই। পরি, তোকে একবার আমি বাগে পাই, তারপর তোর ফ্লাইং কেস ছোড়ার শখ আমি জনমের মতো খুঁচিয়ে দিব। তুর্ষা তুর্যের দিকে চেয়ে রইল। তুর্যের থেকে কোনো উত্তর না পেয়ে তুর্যের গায়ে মৃদু ধাক্কা দিয়ে ভ্রু কুঁচকে বলল, ভাইয়া কি ভাবছো বলো তো? তখন থেকে জিজ্ঞেস করছি
কি হয়েছে তোমার? তুমি কোনো সাড়াই দিচ্ছ না। আমাদের তো লেট হয়ে যাচ্ছে ভাইয়া। তোরসার কথা শুনে তুর্য তোরসার দিকে চেয়ে নিজের সিট বেল্ট লাগিয়ে মৃদু স্বরে বলল, কিছুই হয়নি আমার, চুপচাপ ভালো করে সিট বেল্ট লাগিয়ে বস, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি। তোরসা আর কিছু বলল না, চুপচাপ নিজের সিট বেল্টটা ভালো করে লাগিয়ে নিল। ততক্ষণে পরীদের গাড়ি গেট দিয়ে বেরিয়ে গেল। তুর্য নিজেই ড্রাইভিং করে কলেজে চলে এলো। কলেজে এসে তুর্য পরীর দিকে নজর রাখছে, পরীকে কখন একা পাওয়া যায়। কিন্তু তুর্যের দুর্ভাগ্য যে আজকে পরীকে একা পেল না, সারাক্ষণ কেউ না কেউ সাথেই রয়েছে। কলেজ শেষ করে সবাই বাসায় চলে এলো। বিকেলে পরী ডাইনিংয়ে বসে ফোন ঘাঁটছেন। আঞ্জুমান আরা পরীর কাছে এগিয়ে এসে ছো মেরে ফোনটা হাতে নিয়ে নিলেন। পরী ভ্যাবলা কান্তির মতো চেয়ে রইল আঞ্জুমান আরার দিকে।